ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা মার্কিন প্রেসিডেন্টের। নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ। কাশ্মীর ও লাদাখ ইস্যুতে ভারত পাকিস্তান কথার লড়াই। অঞ্চল দুটিকে পুরনো অমীমাংসিত বিরোধ বলায় ক্ষোভ নয়াদিল্লির। ইসলামাবাদকে বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্র আখ্যা। এবং অভিবাসী আটক কেন্দ্রে বন্দীদের ওপর অমানবিক আচরণ ঠেকাতে ব্যর্থ যুক্তরাজ্য সরকার। বাংলাদেশি ও মিশরীয় নাগরিকের মামলার পর যুগান্তকারী রায় ব্রিটিশ হাইকোর্টের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলা উপকূলে মাদকবাহী নৌকায় মার্কিন হামলার পূর্ণ ভিডিও প্রকাশ করবেন না বলে জানিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মাদুরো সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। ভেনেজুয়েলার উপকূলে কথিত মাদকবাহী নৌকায় 2 সেপ্টেম্বর দ্বিতীয় মার্কিন হামলার পূর্ণ বা অপরিবর্তিত ভিডিও প্রকাশের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসে সাংবাদিকদের তিনি বলেন, এটি শীর্ষ গোপনীয় ভিডিও, জনসমক্ষে তা প্রকাশ করা হবে না। তবে হাউস ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্যরা ভিডিওটি দেখবেন। অভিযানের নেতৃত্ব দানকারী নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলির প্রশংসা করে হেগসেথ বলেন, এটি সন্ত্রাসী সংগঠন ও মাদক কার্টেলের বিরুদ্ধে একটি সফল অভিযান। এদিকে ভিডিও না দেখতে পারায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। এই অভিযানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুশি ওয়াইলস। ভ্যানিটি ফেয়ারকে দেওয়া মন্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ততক্ষণ পর্যন্ত নৌকায় হামলায় চালিয়ে যাবে যতক্ষণ না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হাল ছাড়েন। এতে ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযান ব্যাখ্যার সঙ্গে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। ক্যারিবীয় অঞ্চলের সামরিক মহড়া এবং ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দক্ষিণ পুয়ের্তো বন্দরে ভিড়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ। এছাড়া ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের অনুমোদন দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছে কার্কাস। ত্রিনিদাদের সঙ্গে সব জ্বালানি সহযোগিতা চুক্তি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলা সরকার এটি তেল চুরির অংশ হিসেবে বর্ণনা করে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি PDVSA একটি সাইবার হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। প্রতিষ্ঠানটি জানায়, প্রশাসনিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। রয়টার্স জানায়, কোম্পানির ওয়েবসাইট বন্ধ রয়েছে এবং তেল সরবরাহ সাময়িক স্থগিত হয়েছে। যদিও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এখনো হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাননি বলে জানিয়েছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দিয়েছে ভারত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতীয় প্রতিনিধি দাবি করেন, জম্মু কাশ্মীর ও লাদাখ সবসময় ভারতের অংশ ছিল এবং থাকবে। এর আগে জম্মু ও কাশ্মীর ইস্যুকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবচেয়ে পুরনো অমীমাংসিত বিরোধ হিসেবে দাবি করেন পাকিস্তানের প্রতিনিধি। তার অভিযোগ, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা নয়াদিল্লির আন্তর্জাতিক দায়বদ্ধতার সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিডারশিপ ফর পিস শীর্ষক এক বিতর্ক পর্বে পাকিস্তানের প্রতিনিধি আবারও কাশ্মীর ইস্যুতে কথা বলে আলোচনার ঝড় তুলে দেন। সংস্থাটিতে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ দাবি করেন, জম্মু ও কাশ্মীর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা সবচেয়ে পুরানো অমীমাংসিত বিরোধগুলোর একটি। বলেন, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা ভারতের আন্তর্জাতিক দায়বদ্ধতার সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এই অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিতে ফেলছে বলেও দাবি করেন তিনি। পাকিস্তানের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বত নেনি হরিশ দাবি করেন, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের ছিল, আছে এবং ভবিষ্যতেও ভারতেরই থাকবে। এ সময় তিনি ইসলামাবাদকে সরাসরি সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ, পাকিস্তান জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে ভারতের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
সিন্ধু পানির পানি বন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দেয় ভারত। হরিশ বলেন, ৬৫ বছর আগে ইতিবাচক উদ্দেশ্যে এই চুক্তি করা হলেও পাকিস্তানের যুদ্ধ ও সন্ত্রাস এই চুক্তির মান রাখতে ব্যর্থ হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও তুলে ধরেন ভারতীয় প্রতিনিধি। এছাড়াও তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড, তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ নিষিদ্ধ করা এবং ২৭তম সংশোধনীর মাধ্যমে সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনিরকে আজীবন দায় মুক্তি দেওয়ার বিষয়গুলোকে সাংবিধানিক কু হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনা করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাজ্যের অভিবাসী আটক কেন্দ্রগুলোতে বন্দীদের ওপর অমানবিক ও অসম্মানজনক আচরণ ঠেকাতে ব্যর্থ হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটক ব্যক্তিদের সুরক্ষার কাঠামোকে অবৈধভাবে ব্যর্থ আখ্যা দিয়ে যুগান্তকারী রায় দিয়েছেন দেশটির হাইকোর্ট। রায়ে বলা হয়, বন্দী অভিবাসীদের শারীরিক ও মানসিক অসুস্থতা নিয়ে বছরের পর বছর অবহেলা করেছে প্রশাসন। এই রায় হাজারো মানসিকভাবে ঝুঁকিতে থাকা আটক অভিবাসীর অবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্যের অভিবাসীদের বন্দিশালা বা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলো মূলত যাদের ভিসা বা আশ্রয় সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়নি তাদের সাময়িকভাবে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। এই বন্দিশালায় অপরাধী নয় এমন মানুষদের দীর্ঘ সময় ধরে বন্দী রাখা হয়, যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। তবে ব্রিটেন সরকার বারবার দাবি করে আসছে এসব কেন্দ্র আইন ও নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। এবার যুক্তরাজ্যের অনিয়মের বিরুদ্ধে এক যুগান্তকারী রায় দিয়েছেন দেশটির হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জাস্টিস জেফোর্ড রায় স্পষ্ট করেছেন, ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের ৩য় অনুচ্ছেদ অনুযায়ী আটক ব্যক্তিদের সুরক্ষা কাঠামো অবৈধ ও ব্যর্থ। মামলাটি করেন একজন বাংলাদেশি ও একজন মিশরীয় নাগরিক, যারা ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত গ্যাটউইকের কাছে ব্রুক হাউস অভিবাসন আটক কেন্দ্রে বন্দী ছিলেন। মামলার মূল বিষয় ছিল রুল 35, যা একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বিধান, যা অনুযায়ী চিকিৎসকদের মানসিক অসুস্থতা, আত্মহত্যার ঝুঁকি বা আত্মক্ষতির প্রবণতা দেখা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে জানাতে হয়, যাতে আটকের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যায়। আদালত জানিয়েছে, বাদীদ্বয়ের মানসিক অবস্থা গুরুতরভাবে অবনতি ঘটলেও এবং তারা সার্বক্ষণিক আত্মহত্যা প্রতিরোধ নজরদারিতে থাকলেও তাদের আটক রাখার যৌক্তিকতা রুল 35-এর আওতায় একবারও মূল্যায়ন করা হয়নি। বিচারপতি জেফোর্ড উদ্বেগ প্রকাশ করে বলেন, আত্মহত্যা নজরদারিতে থাকা বন্দির সংখ্যা আর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রুল 35 রিপোর্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার ভাষায়, অন্তত ২০১৭ সালের ব্রুক হাউস তদন্ত প্রতিবেদন থেকেই ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের অধিকার রক্ষার ধারাবাহিক ব্যর্থতার একটি পরিষ্কার চিত্র দেখা গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা, ঠান্ডায় শিশুর মৃত্যু, চুক্তির পরও উপত্যকায় সহায়তা প্রবেশে ইসরায়েলি বাধার অভিযোগ। ফিলিস্তিন, সিরিয়া সহ ৬টি দেশের নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের কথা নিশ্চিত করে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রণে চলমান কঠোর অভিযানের অংশ। অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারিত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, নতুন করে ৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশগুলো হলো ফিলিস্তিন, সিরিয়া, বুর্কিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান। এর আগে জুন মাসে ঘোষিত ১২ দেশের নিষেধাজ্ঞার তালিকার সঙ্গে এবার এই দেশগুলো যুক্ত হলো। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে এটি অভিবাসন নিয়ন্ত্রণে চলমান কঠোর অভিযানের অংশ। নিষেধাজ্ঞার আদেশে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়নি, বরং প্যালেস্টিনিয়ান অথরিটি ডকুমেন্টস শব্দ ব্যবহার করে ফিলিস্তিনিদের বোঝানো হয়েছে, যারা পিএ ইস্যু বা অনুমোদিত ভ্রমণ নথি ব্যবহার করেন। হোয়াইট হাউসের দাবি, পশ্চিম তীর ও গাজায় সক্রিয় যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক হত্যায় জড়িত এবং চলমান যুদ্ধের কারণে যথাযথ যাচাই বাছাই সম্ভব নয়। সিরিয়ার উপর নিষেধাজ্ঞার জারির সময়টি উল্লেখযোগ্য, কারণ সম্প্রতি ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলেছে। গত নভেম্বরেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা হোয়াইট হাউস সফর করেন। তবে হোয়াইট হাউস জানায়, সিরিয়া এখনও পাসপোর্ট ও নাগরিক নথি ইস্যুর জন্য কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং নিরাপত্তা যাচাই ব্যবস্থাও অপর্যাপ্ত।
এই সিদ্ধান্তের পেছনে ইসলাম বিদ্বেষী রাজনৈতিক বক্তব্য জোরালো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের আগে তথাকথিত তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণাও দেন। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড অস্ট্রেলিয়ার হামলার ঘটনা উল্লেখ করে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রশংসা করেন। সমালোচকদের মতে এসব পদক্ষেপ মুসলিম অধ্যুষিত দেশগুলোকে লক্ষ্য করে নেয়া রাজনৈতিক সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে তীব্র বিতর্ক সৃষ্টি করছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ক্ষমা চাওয়ার পরও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১,০০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, বিবিসি ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের ৬ জানুয়ারির দেয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে মানহানি করেছে। এর আগে এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল ব্রিটিশ গণমাধ্যমটি। তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল তারা। গণমাধ্যমটির বিরুদ্ধে মামলার পর এর কোনো আইনগত ভিত্তি নেই বলে দাবি করেছে বিবিসি। তীব্র শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা। ঠান্ডায় জমে এক শিশুর মৃত্যু হয়েছে। উপত্যকার এক এলাকায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের দাবি, ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তারা। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক সদস্য রাষ্ট্র ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতার রেকর্ড বৃদ্ধির নিন্দা জানিয়েছে। অন্যদিকে তেল আবিব সফরে গিয়ে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইসরায়েলি অবরোধ ও সহায়তা সংকটের মধ্যে আগে থেকেই চরম মানবিক বিপর্যয়ের মুখে গাজা। এর মধ্যে শীত ও বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা। ধ্বংসস্তূপ আর সহিংসতায় একের পর এক প্রাণহানির খবর আসছে উপত্যকাটি থেকে। এরই মধ্যে গাজায় প্রচণ্ড শীতে মৃত্যু হলো এক শিশুর। হাইপোথার্মিয়ায় ভুগে শিশুটি মারা গেছে বলে জানা যায়। এর পাশাপাশি বৃষ্টির কারণে একটি ভবন ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। টানা শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে গাজার শরণার্থী তাঁবু ও অস্থায়ী আশ্রয়গুলো পানিতে তলিয়ে গেছে। নিরাপদ বাসস্থানের অভাব ও পর্যাপ্ত ত্রাণ না থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। চলমান পরিস্থিতিতে গাজা সিটির আল রিমাল এলাকায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গাজা সিভিল ডিফেন্স জানায়, সালেম পরিবারের সদস্যরা ২০২৩ সালের ডিসেম্বরের ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক সদস্য রাষ্ট্র ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতার রেকর্ড বৃদ্ধির নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের জাতিসংঘ রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের উৎখাত ও প্রতিস্থাপনের নীতি অনুসরণ করছে। তিনি অভিযোগ করেন, দখলদাররা ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করছে। একই সঙ্গে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলছে, এতে চুক্তির দ্বিতীয় ধাপ ভেস্তে যেতে পারে। এদিকে তেল আবিব সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি আশা ব্যক্ত করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি স্থায়ী ও টেকসই সমাধানের পথ তৈরি হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও জায়গা করেছে পাকিস্তানের লাহোর। স্থানীয় সময় মঙ্গলবার শহরটির বায়ুমান দাঁড়ায় ৩৬০-এ, যা অত্যন্ত ক্ষতিকর পর্যায়ে পড়ে। ভারতের দিল্লিতেও বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। সামান্য দূরত্বেও কিছু দেখার উপায় নেই। এদিকে ইরাকেও ঘন কুয়াশায় কমে এসেছে দৃশ্যমানতা। প্রতি বছরই শীত আসার সঙ্গে সঙ্গে তীব্র হয়ে ওঠে ভারতের বায়ু দূষণ পরিস্থিতি। খড় পোড়ানোর ধোঁয়ার সঙ্গে যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজে ধূলিকণা যোগ হয়ে দিল্লির বাতাসকে আরও বিষাক্ত করে তোলে। স্থানীয় সময় মঙ্গলবার শহরটির বাতাসের গুণগত মান ৩৭৭ রেকর্ড করা হয়, যা অত্যন্ত খারাপ পর্যায়ে পড়ে। স্থানীয়দের দাবি, বিষাক্ত এই বাতাসে তাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। বিপত্তিতে পড়েছেন পর্যটকেরাও। ধোঁয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। গতকাল দিল্লিতে পৌঁছে ইন্ডিয়া গেট গিয়েছিলাম, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখতে পারিনি। দূষণের জন্য আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশ পাকিস্তানেও গুরুতর হয়ে উঠছে বায়ু দূষণের পরিমাণ। বেশ কয়েকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে আসছে লাহোরের নাম। স্থানীয় সময় মঙ্গলবার এই তালিকায় প্রথম স্থানে ছিল শহরটি। বায়ুমান ছিল ৩৬০। এদিকে ১৮৬ বায়ুমান নিয়ে করাচি এই তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে।
শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন ইরাকের কুর্দিশ অঞ্চলের ইরবিল শহরের বাসিন্দারা। দ্বিতীয় দিনের মতো ঘন কুয়াশায় ছেয়ে গেছে শহরটির অলিগলি। 100 মিটার দূরত্বেও কিছু দেখার উপায় নেই। এতে রাস্তাঘাটে যানবাহন চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সুলাইমানিয়া ও দোহুক শহরেও একই অবস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বড়দিন ঘিরে বর্ণিল আলোকসজ্জায় জাদুকরী নগরীতে পরিণত অস্ট্রিয়ার ভিয়েনা। যুক্তরাষ্ট্র জুড়েও জাঁকজমক আয়োজন, মুগ্ধ স্থানীয় সহ পর্যটকরা। যুক্তরাষ্ট্রের বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে এফবিআই। অভিবাসন কর্মকর্তা সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলার ছক কষার অভিযোগে 4 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। এফবিআই জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা অভিযোগের ভিত্তিতে 4 জনকে ষড়যন্ত্র এবং নিবন্ধনহীন বিধ্বংসী বিস্ফোরক রাখার দায়ে অভিযুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নববর্ষের রাতে একাধিক মার্কিন প্রতিষ্ঠানে বোমা হামলার বিস্তারিত ও সমন্বিত পরিকল্পনা ছিল তাদের। লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বিল এজাইলি বলেন, হামলার লক্ষ্য ছিল অ্যামাজনের মতো বড় লজিস্টিক্স ও ডেলিভারি সেন্টার। অভিযুক্তরা নিজেদের দ্য টার্টল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামের সরকার বিরোধী একটি গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিত। অস্ট্রেলিয়ার বন্দায় সৈকতে বন্দুকধারীকে নিরস্ত্র করে বীর সাহসী তকমা পাওয়া আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস। আহমেদকে হিরো বলে আখ্যায়িত করার পাশাপাশি তার এই সাহসিকতার প্রশংসা করেন তিনি। এদিকে সোমবার আহমেদের একটি অস্ত্রোপচার হয়েছে, আরও একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। অস্ট্রেলিয়ার সিডনির বন্দায় সমুদ্র সৈকতে জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকধারীদের নিরস্ত্র করে বীরত্বের নজির স্থাপন করেন আহমেদ আল আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তার সাহসী পদক্ষেপ ব্যাপক প্রশংসিত হয়। স্থানীয় সময় সোমবার সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। আহমেদকে অস্ট্রেলিয়ার সত্যিকারের নায়ক বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি তার সাহসিকতার প্রশংসা করেন আলবানিজ। আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করতে পারাটা আমার কাছে সম্মানের। সে একজন সত্যিকারের অস্ট্রেলিয়ার নায়ক। তিনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তার সাহসিকতা সব অস্ট্রেলিয়ার নাগরিককে অনুপ্রেরণা যোগাবে। 43 বছর বয়সী আহমেদ সিডনির বাসিন্দা। 1 দশকেরও বেশি সময় আগে তিনি সিরিয়া থেকে সিডনিতে যান। 2 সন্তানের বাবা সাহসী আহমেদ একজন ফল ব্যবসায়ী। তার পরিবার জানায়, সোমবার তার অস্ত্রোপচার হয়, বুধবার আরও একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ার বন্দায় সমুদ্র সৈকতে হামলা চালায় বন্দুকধারীরা। এই ঘটনায় হতাহত হন অনেকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গাড়ি শিল্পের চাপের মুখে 2035 সাল থেকে কম্বাসন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। এতে বৈদ্যুতিক গাড়ি নির্ভর কঠোর নীতি থেকে কিছুটা সরে এসে নির্গমন কমানোর লক্ষ্যই জোর দিয়েছে ইইউ। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নীতিতে বড় ধরনের পিছু হটা। গাড়ি নির্মাতাদের চাপের মুখে 2035 সাল থেকে কম্বাসন ইঞ্জিন চালিত নতুন গাড়ি নিষিদ্ধের সিদ্ধান্ত শিথিল করার প্রস্তাব দিয়েছে ইইউ। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় কমিশন প্রস্তাব করে 2035 সাল থেকে শতভাগ শূন্য নির্গমন বাধ্যবাধকতার পরিবর্তে নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হবে। নতুন প্রস্তাব অনুযায়ী 2021 সালের তুলনায় কার্বন ডাই অক্সাইড নির্গমন 90% কমালেই চলবে। এতে প্লাগ ইন হাইব্রিড ও রেঞ্জ এক্সটেন্ডার সহ কিছু নন ইলেকট্রিক গাড়ি বিক্রির সুযোগ থাকবে। জার্মানি, ইতালি ও ইউরোপের শীর্ষ অটোমেকারদের চাপের পর এই সিদ্ধান্তে আসে ইইউ। বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলা ও চীনা নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় ইউরোপীয় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই সময় ও নীতিগত ছাড় চেয়ে আসছিল। প্রস্তাব অনুযায়ী অবশিষ্ট নির্গমন পুষিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত লো কার্বন স্টিল, সিনথেটিক ই-ফুয়েল এবং কৃষি বর্জ্য বা ব্যবহৃত রান্নার তেল থেকে তৈরি বায়োফিউলের ব্যবহারের সুযোগ থাকবে। ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তব্যে ইউর জলবায়ু কমিশনার জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় ইউরোপকে আরও দ্রুত এগোতে হবে। তবে সমালোচকদের মতে এটি গত 5 বছরের নেয়া ইউর সবুজ নীতির সবচেয়ে বড় পিছপা হওয়া। প্রস্তাব কার্যকর হলে 2030 থেকে 2032 সালের মধ্যে গাড়ির নির্গমন কমানোর লক্ষ্য 55% নির্ধারণ করা হবে, আর ভ্যানের ক্ষেত্রে 2030 সালের লক্ষ্য 50 থেকে কমিয়ে 40% করা হবে। সিদ্ধান্তটি এখন ইউ সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
প্রযুক্তি ব্যবহার ও শক্ত আইনের সমন্বয়ে দক্ষিণ কোরিয়া অপরাধ দমনে অনেকটা এগিয়ে। সিসিটিভি ভিত্তিক নজরদারি ব্যবস্থার ফলে অপরাধ প্রতিরোধ, দ্রুত উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে দেশটি উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার সাধারণ সিসিটিভির পাশাপাশি দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংযুক্ত সিসিটিভি চালু করছে সরকার। এতে অপরাধ সংগঠিত হওয়ার মুহূর্তেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত। দেশটিতে অপরাধের হার তুলনামূলকভাবে কম থাকার পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শক্তিশালী আইনি প্রয়োগ ব্যবস্থা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া বহুমুখী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধ দমনে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কোরিয়ার প্রধান সড়ক, আবাসিক এলাকা, সাবওয়ে স্টেশন, স্কুল, পার্ক, বিপণী বিতান, শহর থেকে গ্রাম সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো দেশ। প্রযুক্তি ও আন্তর্জাতিক তথ্য বিনিময়ের কারণে অপরাধ করে দ্রুত দেশ ত্যাগ করতে চাইলেও সম্ভব নয়। অপরাধ দমনে এবার আরও আধুনিক ব্যবহারের দিকে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, যেখানে এআই সম্বলিত ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার হবে। এই সিসিটিভি স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে সতর্কবার্তা পাঠাবে। মুহূর্তের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপরাধীকে আটক করতে সক্ষম হবে। মঙ্গলবার গুয়াং সিটির বামগাসি গ্রামে এর প্রাথমিক পরীক্ষা চালায় স্থানীয় প্রশাসন। এই সিসিটিভি অপরাধীকে দ্রুত শনাক্ত করবে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে। এতে অপরাধ আরও কমে আসবে। দেশে অন্যায় অপরাধ দমনে কোরিয়ার মতো বাংলাদেশেও সর্বত্র সিসিটিভি ব্যবহারের প্রয়োজন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা প্রতিটা রাস্তায় রাখা হয়েছে, যার কারণে যদি কোনো একটা অপরাধী কোনো একটা কাজ করে তাহলে সাথে সাথে ঘন্টাখানেকের ভিতরেই এটার সাথে সাথে পুলিশে ধরতে পারে। বাংলাদেশেও যদি এই অত্যাধুনিক প্রযুক্তি সিসিটিভি গুলো স্থাপন করা হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে অপরাধী শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসলে। দেশটি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানী সিউলে শুধু সরকারিভাবে 2 লাখ আর দেশ জুড়ে 17 লাখেরও বেশি সিসিটিভি দেশটির অপরাধ দমন ও জননিরাপত্তায় পর্যবেক্ষণ করছে পুলিশ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। এখন একটি গ্লিটার 500 মিলি ডিশওয়াশিং লিকুইড কিনলে একটি রিফিল পাউচ একদম ফ্রি। মেরিল বিশ্বের বিভিন্ন প্রান্তে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জার্মানি, সৌদি আরব, কুয়েত ও দক্ষিণ কোরিয়ার দূতাবাস ও কনসুলেটের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। দেশের কল্যাণ ও স্বাধীনতার মর্যাদা রক্ষায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেছেন প্রবাসীরা। দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে দিনটি পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তারা। পরে দূতাবাসের মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জার্মান বিএনপি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সকালে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সৌদি রাষ্ট্রদূত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আলোচনা সভায় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই দিনে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেটেও জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালিত হয়। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। কুয়েতে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। সকালে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর দূতাবাসের হলরুমে আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত এবং একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। দক্ষিণ কোরিয়ায় সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন এবং বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণ SIR এর প্রথম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 59 লাখ নাম। একই সঙ্গে অন্তত 30 লাখ ভোটারের পূর্বসূরির সঙ্গে বর্তমান অবস্থার মিল না থাকায় প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তলব করা হবে বলেও জানা গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকেই ভোটার তালিকার খসড়া নাম প্রকাশ হতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গ সহ ভারতের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR বা নিবিড় নিরীক্ষণ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ রাজ্যে গত 4 ডিসেম্বর প্রথম দফার খসড়া তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে 16 তারিখ করা হয়। নির্ধারিত তারিখেই সকাল থেকে প্রকাশ পায় বহুচর্চিত এই খসড়া ভোটার তালিকা। এতে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,16,631 জন। তবে এই তালিকা থেকে 1,66,00,000 লাখ ভোটারকে সন্দেহের চোখে দেখছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় 2024 সালের তালিকা থেকে বাদ পড়েছেন 58,20,898 জন। কমিশনের দাবি, বাদ যাওয়া নামগুলোর মধ্যে প্রায় 25 লাখ মৃত ভোটার, 12,01,000 ভোটার তালিকায় ফর্ম পূরণ করেননি অথবা তাদের পাওয়া যায়নি কিংবা নিখোঁজ। প্রায় 20 লাখ ভোটারের ঠিকানা পরিবর্তন করেছেন এবং 2 লাখ ভুয়া ভোটার রয়েছে। এখন বড় প্রশ্ন, প্রায় 59 লাখ বাদ দেওয়ার পরও কেন 1,66,00,000 ভোটারকে সন্দেহজনক হিসেবে দেখছেন? এর ব্যাখ্যা দিতে গিয়ে কমিশন জানিয়েছে, এই সংখ্যক ভোটার 2002 সালের সর্বশেষ SIR তালিকার সঙ্গে নিজেদের বাবা মা পূর্বপুরুষদের নামের লিঙ্ক করতে পারেননি। এছাড়াও ফর্ম পূরণে ভুল কিংবা অন্য কোনো ধরনের অসঙ্গতি রয়েছে বলেও জানায় কমিশন। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সামনে এদিনও একইভাবে প্রতিবাদে সামিল হতে দেখা যায় কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বুথ লেভেল অফিসার বা BLOদের। তাদের অভিযোগ, কমিশন তাড়াহুড়া করতে গিয়ে তালিকায় একাধিক ভুল করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর 14 ফেব্রুয়ারি। ভোটাররা ভোট দেবে, এদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। যদি ওদের নাম না থাকে আমরা বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, প্রয়োজনে কোর্টে যাব, কিন্তু কারুর ভোটের অধিকার কেড়ে নিতে দেব না। মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় CAর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি SIR থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে SIR-এ তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না। আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকা সংশোধনকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করলেও বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিহারেও একইভাবে এবার ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে গিয়ে প্রায় 62 লাখ নাম তালিকা থেকে বাদ পড়ে। এরপরই রাজ্যটিতে বিধানসভা ভোট হয় এবং বিজেপি অতীতের রেকর্ড ভাঙা ব্যবধানে আসন লাভ করে এবং রাজ্যটিতে নীতিশ কুমারের সঙ্গে জোট সরকার গড়ে ক্ষমতায় বসে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভূমধ্যসাগরে উদ্ধারকারী NGO জাহাজ আটকের সিদ্ধান্ত স্থগিত করেছে ইতালির আদালত। মানবজীবন রক্ষা সবার আগেই বিবেচনার কথা উল্লেখ করে সিসিলির এগ্রিজেন্টো আদালত সরকারের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেছে। এই রায়ের ফলে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে অভিবাসন প্রবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার কাজে ব্যবহৃত NGO জাহাজ আটক করার সিদ্ধান্ত স্থগিত করেছে ইতালির একটি আদালত। সিসিলির এগ্রিজেন্টো আদালতের রায়ে জানানো হয়, যে কোনো পরিস্থিতিতে উদ্ধারকৃত মানুষের জীবন রক্ষা সবার আগে বিবেচনা করা হবে। আদালত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর জারি করা অধ্যাদেশের কড়া সমালোচনা করে মানবিক উদ্ধার কার্যক্রমে বাধা না দেওয়ার সিদ্ধান্ত দেন। এই রায়ের কারণে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে অভিবাসন প্রবাহ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। তাদের মতে উদ্ধারকারী জাহাজগুলোর উপর বিধিনিষেধ শিথিল হলে অভিবাসন প্রত্যাশীরা আবারও সমুদ্রপথকে তুলনামূলক নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিতে পারে। আদালতের পক্ষ থেকে এই ধরনের আদেশ নিঃসন্দেহে আরও অনুপ্রবেশ আসার দিকে ইতিবাচক ভূমিকা রাখবে। সকল বাংলাদেশিদের অনুরোধ করব যে আপনারা অবৈধভাবে
কখনো এই পথে পা দিবেন না। কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে ভূমধ্যসাগরের হেলিকপ্টার নজরদারি, এনজিও জাহাজের তৎপরতা সীমিত করা এবং প্রশাসনিক জাহাজ জব্দ করার সিদ্ধান্ত উল্লেখযোগ্য। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে এসব উদ্যোগ আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং মানবিক উদ্ধার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। আদালত জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর অধ্যাদেশ অনুযায়ী উদ্ধারকারী জাহাজ ও এর ক্যাপ্টেনদের 60 দিনের জন্য আটক এবং জাহাজ মালিকদের 10,000 ইউরো করে জরিমানার বিধান ছিল, যা এখন স্থগিত হলো। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসন প্রত্যাশী দীর্ঘদিন ধরে ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালিতে প্রবেশ করছেন। শুধু 2025 সালের 16 ডিসেম্বর পর্যন্ত ইতালিতে পৌঁছেছেন 65,301 জন, যার মধ্যে সর্বাধিক 19,905 জনই বাংলাদেশি। সময় সংবাদ, ইতালি। মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। মেক্সিকো সিটির পশ্চিমে সান মাতেও শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আকাপুলকো ছেড়ে আসা ব্যক্তি মালিকানাধীন একটি জেট টলুকা বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করছিল। একটি ফুটবল মাঠে নামার সময় পাশের একটি কারখানার ছাদের সঙ্গে ধাক্কা লেগে বিমানটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় বিমানটিতে 8 যাত্রী ও 2 ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ। বড়দিন উপলক্ষে বর্ণিল আলো আর সাজসজ্জায় জাদুকরী নগরীতে পরিণত হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। উৎসবমুখর পরিবেশে স্থানীয় এবং বিদেশি পর্যটকদের টানছে সমানভাবে। অস্ট্রিয়ার রাজধানী ও বৃহত্তম শহর ভিয়েনা শিল্প, সংস্কৃতি, সঙ্গীত এবং স্থাপত্যের জন্য বরাবরই বিখ্যাত। বড়দিন ঘিরে শহরটি ক্রিসমাস মার্কেটের প্রবেশদ্বারের পাশাপাশি পুরো পথ মোহনীয় আলোয় সজ্জিত। মার্কেটের ওপরে ভাসমান বড় ক্রিসমাস গাছ এবং আলোর তৈরি উজ্জ্বল কৃত্রিম লাল হৃদয় আকৃষ্ট করছে দর্শনার্থীদের। আলোকসজ্জায় ঝলমল করছে প্রতিটি দোকান, যা উৎসবের আনন্দ আরো বাড়িয়ে দিচ্ছে। বিক্রি হচ্ছে হাতের তৈরি বল, ক্রিসমাস সাজসজ্জা এবং বিভিন্ন উপহার সামগ্রী। কেনাকাটার রাস্তাগুলোতেও ক্রিসমাস ট্রি দিয়ে সাজানোর পাশাপাশি আলোকিত করা হয়েছে পুরো শহরকে। স্থানীয় ও বিদেশি পর্যটকরা এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। ছুটির মৌসুমের আনন্দ উপভোগ করছেন অনেকে। লাইটিং ও সাজসজ্জা ভিয়েনার শীতকালীন মাসের অন্যতম প্রধান আকর্ষণ। দূর দূরান্ত থেকে ছুটে যান মানুষ। ভিয়েনার এই জাদুকরী পরিবেশই শহরকে পরিচিত করেছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাসযোগ্য শহর হিসেবে। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে জাঁকজমক আয়োজনে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে যেন সাজ রব। আর শুধু নিউ ইয়র্ক নয়, ছুটির মৌসুম শুরুর পর থেকে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগো সহ বড়দিনের প্রস্তুতি চলছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। বড়দিন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর পুরোপুরি ছুটির আমেজে ঝলমল করছে। রকফেলার সেন্টারের বিশাল ক্রিসমাস ট্রি আর বরফে ঢাকা আইস রিঙ্কে স্ক্যাটারদের ব্যস্ততা দিয়ে শুরু উৎসবের আমেজ। পর্যটক আর স্থানীয়দের ভিড়ে রূপকথার শহরে পরিণত হয়েছে নিউ ইয়র্ক। শান্তার পোশাক পরা প্যাডিক্যাব চালক, ঝলমলে দোকানের সাজানো জানালা আর আকাশে ঝুলে থাকা বরফের ফুলগুলো পথচারীদের দৃষ্টি কাটছে। টাইম স্কোয়ারে নিয়ন আলো আর ইলেকট্রনিক বিলবোর্ডে নববর্ষের বল, সব মিলিয়ে নিউ ইয়র্ক এখন পুরোপুরি উৎসবের শহর। ওয়াশিংটন ডিসিও আলোয় ঝলমল করছে। ক্যাপিটাল হিল, হোয়াইট হাউস সবখানে ক্রিসমাসের সাজ, আলো, গাছ আর ভিড়ে শুরু হয়ে গেছে উৎসবের মৌসুম। ন্যাশনাল মলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল গাছের চারপাশে চলছে ছবি তোলা আর ঘোরাঘুরি। জর্জ টাউন, সিটি সেন্টার আর পোটোম্যাক নদীর তীর সব জায়গায় আলো আর সাজে ভরে গেছে ওয়াশিংটন ডিসি শহর। বড়দিনের আবহে আলো, ক্রিসমাস ট্রি আর আইস স্কেটিংয়ে উৎসব মুখর শিকাগো শহর। ভারী শীতে কাঠের দোকান, গরম বাদাম আর হট কোকোতে মানুষ খুঁজে নিচ্ছে উষ্ণতা। ম্যাগিডেলি পার্ক ও মিলেনিয়াম পার্কে আইস স্কেটিং চলছে। আলো, বরফ আর আইস স্কেটিংয়ের মাঝেই শিকাগো ছুটির মৌসুম হয়ে উঠছে উৎসব মুখর।
জানুয়ারিতে ভয়াবহ আগুনে ক্ষত বিক্ষত হয় লস অ্যাঞ্জেলেস। তবুও ছুটির এই মৌসুমে আলো আর সাজে শহরটি জানাচ্ছে আশা এখনো বেঁচে আছে। আল্টাডেনার ক্রিসমাস ট্রি লেন হয়ে উঠেছে ঘুরে দাঁড়ানোর প্রতীক। শহরের বিভিন্ন জায়গায় ফিরেছে চেনা উৎসবে। গ্রোভ শপিং সেন্টার, রোডিও ড্রাইভ আর পার্সিং স্কোয়ারে আলো, গাছ আর আইস স্কেটিংয়ে জমেছে ভিড়। সব কষ্ট পেরিয়ে আবারও ছুটির আনন্দে শামিল লস অ্যাঞ্জেলেস শহর। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা মার্কিন প্রেসিডেন্টের। নিষিদ্ধ ঘোষিত তেলবাহী ট্যাঙ্কার চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ। এবং কাশ্মীর ও লাদাখ ইস্যুতে ভারত পাকিস্তান কথার লড়াই। অঞ্চল দুটিকে পুরনো অমীমাংসিত বিরোধ বলায় ক্ষোভ নয়াদিল্লির। ইসলামাবাদকে বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্র আখ্যা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদে থাকবেন মাহাদি ধ্রুব। অর্জিত, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।